প্রথম দিন কলেজে গিয়েই এক সুদর্শন যুবকের হাতে সপাটে চড় খেয়ে বাসায় ফিরল মৌমিতা। রাগে গা রিরি করছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে হাত বুলাচ্ছে সে। ছেলেটার শক্ত হাতের ছাপ পড়ে গেছে গালে। ব্যথায় গালটা টনটন করছে। ইচ্ছে তো করছে ছেলেটাকে মাথায় তুলে আছাড় মারতে, তারও উপায় নেই। রাগে লজ্জায় কান্না পাচ্ছে মৌমিতার। কলেজে এতগুলো মানুষের সামনে কিনা এভাবে অনার্সে পড়ুয়া একটা মেয়েকে একটা ছেলে এভাবে চর মেরে গাল ফাটিয়ে দিল। কে কি ভাবছে কে জানে। কলেজের প্রথম দিন কলেজে পা রাখতে না রাখতেই মান ইজ্জত নিয়ে টানাটানি বাঁচল মৌমিতার। ফ্ল্যাশব্যাক। পাহাড়ে ঘেরা সিলেটের ছোট্ট একটা শহরের মেয়ে মৌমিতা পড়াশোনার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে ঢাকায়। এই প্রথম তার রাজধানীতে আসা। ছোটবেলা থেকেই ভীষণ ইচ্ছে ছিল ঢাকায় পড়াশোনা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, কিন্তু ঢাকায় স্বনামধন্য ভার্সিটি কলেজের তো অভাব নেই। তারই এক কলেজে জায়গা করে নিয়েছে সে। সঙ্গে আছে তার আরেক বান্ধবী। একটা ছোট্ট রুম নিয়ে দু বান্ধবী সেখানে উঠেছে এই তো দিন কয়েক আগেই। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই কাজ ছাড়া করেনি তারা। অবশ্য মৌমিতার একটা ছোট ভাই আছে, তবুও মৌমিতার জন্য তাদের ভালোবাসা যেন আলাদাই। অনেক কষ্টে তাদের বুঝিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে সে পাড়ি জমিয়েছে ঢাকায়। আজ মৌমিতার কলেজে প্রথম দিন। কলেজের গেটে পা রেখেই আনন্দে হৃদয় যেন লাফিয়ে উঠল। ইস, কতদিনের স্বপ্ন এমন একটা কলেজে পড়বে। আজ স্বপ্নটা পূরণ হলো। অবাক চোখে দেখছিল কলেজের আশেপাশের দৃশ্য। আনমনে কলেজ দেখতে দেখতে হাঁটছিল মৌমিতা। হঠাৎ কিছু একটার সাথে মাথায় বাড়ি লেগে থমকে দাঁড়ালো সে। সামনে কিসের সাথে ধাক্কা খেলো দেখার আগেই কারো শক্ত হাতের চড় পড়ল মৌমিতার নরম গালে। মৌমিতা থমকালো, ভরকালো, চমকে উঠল। সামনে তাকিয়ে দেখে আগুন চোখে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। যুবকটির মুখশ্রী চুইয়ে চুইয়ে যেন জ্বলন্ত লাভা নামছে। মৌমিতা গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো আগুন চোখা সুদর্শন যুবকটির দিকে। কি, কেন, কিসের জন্য কিছুই মস্তিষ্কে যাচ্ছে না তার। কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে সে। এই যুবক কেন তার নরম গালে হঠাৎ গরম করলো মাথায় ঢুকছে না মৌমিতার। নিজেকে সামনে দাঁড়ানো সুদর্শন যুবককে কিছু বলবে তার আগেই আরেকজন যুবক এসে ওই সুদর্শন যুবককে টেনে নিয়ে গেল। মৌমিতা এখনো স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ওই যুবকটির যাওয়ার পানে। বর্তমানে মেয়েটিকে তুই এভাবে মারলি কেন তাজ? হুঙ্কার দিয়ে উঠল তাস। চিৎকার করে উঠল, শি টাচড মি। সে আমায় ছুঁয়েছে আমায়। ও তো তোমাকে ইচ্ছে করে স্পর্শ করেনি তাজ, হাঁটতে হাঁটতে ভুলবশত ধাক্কা লেগে গেছে। হাঁটার সময় চোখ কোথায় রেখে হাঁটেন? ধাক্কা কেন লাগবে? দীর্ঘশ্বাস ফেলল রাদীপ। তাসকে জিজ্ঞেস করল, ওষুধ খেয়েছিস আজ? বিরক্তি নিয়ে তার জবাব দিল, আমার ওষুধ খেতে ভালো লাগে না কাকাই, আর কতবার বলবো? এর মানে আজও তুই ওষুধ না খেয়ে কলেজে এসেছিস? আমার তো কোনো সমস্যা নেই কাকাই, আমি একদম ফিট আছি। তবুও রোজ রোজ কেন আমি ওষুধ খেতে হবে? রাদীপের এমন উল্টাপাল্টা যুক্তিতে ভ্রু কুঁচকে এলো তাজের। মাঝে মাঝে ওষুধ খাওয়ানোর জন্য এমন উদ্ভট যুক্তি দেখায় রাদীপ। তাজের কাছে এ আর নতুন কি। বসন্তকাল, চারিদিকে ফুরফুরে পরিবেশ। গাছে গাছে নতুন পাতা গজিয়েছে। অতিথি পাখির কলকাকলিতে কলেজ প্রাঙ্গণ মুখরিত। ক্যাম্পাসে নতুনদের আনাগোনা। মৌমিতা আজও কলেজে একাই এসেছে। নীরা মৌমিতার বান্ধবী প্লাস রুমমেট। দুদিন পর থেকে নাকি ক্লাস করা শুরু করবে। কলেজের বারান্দা থেকে উৎফুল্ল মন নিয়ে একা একাই হাঁটছিল মৌমিতা। আশেপাশে তাকাতে তাকাতে হঠাৎই নজর পড়ল একটু দূরে এক যুবকের উপর। এই তো সেই কালকের আগুন চোখা সুদর্শন যুবক। যুবকটিকে দেখে পুরনো রাগ মাথা চারা দিয়ে উঠল মৌমিতার। রাগে দাঁত কিরমির করছে। যুবকটি কলেজ মাঠের একপাশে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে একা একা বসে কি যেন পড়ছে। হাতে তো একটা বই দেখা যাচ্ছে, নিশ্চয়ই পড়ছে। হাবভাব দেখে মনে হয় ভাজা মাছটা যেন উল্টে খেতে জানে না। মনে মনে একটা ভেঙচি কাটল মৌমিতা। না, এখন কিছু করতে হবে, না হয় মাথা ঠান্ডা হবে না ওর। কাঁধের ব্যাগটা ঠিক করে হাঁটা ধরল সামনের দিকে। কৃষ্ণচূড়া গাছের নিচে তাজের পাশে দাঁড়িয়ে আছে মৌমিতা। তাজ এক মনে বইয়ের দিকেই তাকিয়ে আছে। আশেপাশে কি হচ্ছে তার কোনো দিকেই খেয়াল নেই তার। মৌমিতার রাগ তরতর করে আরো বেড়ে গেল। এই ছেলে কিনা ওকে দেখছেই না।
পাত্তাই দিচ্ছে না ওকে। রাগে ফুসফুস করতে করতে বলল, এই মিস্টার আগুন চোখা। তাজ কোনো পাত্তাই দিচ্ছে না, সে যেন কিছু শোনেইনি। মৌমিতার রাগ আরও বেড়ে গেল। রাগে যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ছে তার। তাজের দিকে একটু ঝুঁকে গেল সে। কোনো কিছু না ভেবেই তাজের কাঁধের ওপর সজোরে কামড় বসিয়ে দিল। আকস্মিক আক্রমণে হক চুকিয়ে গেল তাজ। বিস্ময় ব্যথার কথা ভুলে গেছে সে। চকিত হয়ে কাঁধের দিকে তাকাতেই চমকে গেল সে। কালকের সেই মেয়েটা ওর কাঁধ কামড়ে ধরেছে। হতভম্ব তাজ, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে কি বলা উচিত মাথায় আসছে না তার। গোল গোল চোখে তাকিয়ে আছে মৌমিতার দিকে। রাগ কমতে মনের মধ্যে ভয় পাখা মেলতে শুরু করেছে মৌমিতার। রাগের মাথায় যে সে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলেছে, বুঝতে আর বাকি নেই। এখন কি হবে ভাবতেই অন্তরাত্মা কেঁপে উঠল মৌমিতার। কাজ ছেড়ে দিলে তাজের কোনো কিছু না ভেবে পেছন ফিরে দৌড় দিল মৌমিতা। এক দৌড়ে কলেজের বাইরে। তাজ এখনও হতভম্ব হয়ে বসে আছে। বাড়ি ফিরে একটার পর একটা জিনিস ভাঙচুর করছে তাজ। রাগ যেন আজ তার সীমা পার করে ফেলেছে। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না সে। এমন হিংস্র রূপ ধারণ করেছে সে। একটা পুচকে মেয়ে কিনা ওকে কামড় দিয়েছে, ছুঁয়েছে ওকে। মেয়েটাকে হাতের কাছে পেলে এই বাড়ির আসবাবপত্রের মতোই ছুঁড়ে হয়তো ভেঙে ফেলতো সে। বাড়ির সার্ভেন্টরা সব ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। রাদীপকে অনেক আগেই কল করে এখানকার পরিস্থিতি জানিয়েছে সে। এখনও এসে পৌঁছায়নি। বাড়ির অবস্থা খুবই শোচনীয়। একটা আসবাবপত্র ভালো নেই, সব ভেঙে চুরে পড়ে আছে। এখনও শান্ত হয়নি তাজ। মাথা চেপে ধরে হুঙ্কার ছাড়ছে একের পর এক। রাদীপ আটকে উঠল, দৌড়ে গেল তাজের কাছে। ওষুধগুলো তোর শরীরের জন্য উপকারী। এই যে একটু আগে মেয়েটাকে চড় মারলি, এর জন্য তো শক্তির প্রয়োজন, আর ওই ওষুধগুলো তোর শরীরে শক্তি যোগাবে। কি হয়েছে, এমন করছিস কেন? ওই মেয়েটা, ওর সাহস কি করে হলো? ড্যামিট! বলে পায়ের কাছে পড়ে থাকা ভাঙা চেয়ারটায় আরেকটা লাথি মারল। ওই মেয়েটা কি করেছে? এতটা রেগে আছিস কেন? ওই মেয়েটা আমাকে কামড়ে দিয়েছে, আমার কাঁধে কুকুরের মতো কামড়ে দিয়েছে। এখন যদি আমার 14টা ইঞ্জেকশন লাগে? মানুষের কামড়ে ইঞ্জেকশন লাগে না, চিন্তা করিস না। ও আমাকে কুকুরের মতো কামড়ে দিয়েছে। ছোটবেলায় আমার পেছন একটা কুকুর কামড়ে দিয়েছিল, আর গুনে গুনে 14টা ইঞ্জেকশন লেগেছিল। মেরে ফেলবো আমি ওই মেয়েটাকে, একদম মেরে দেবো। রাদীপের ভীষণ হাসিও পাচ্ছে, আবার খারাপও লাগছে। কিন্তু এই মুহূর্তে তাজকে শান্ত করা বেশি প্রয়োজন। না হয় হিতে বিপরীত কিছু হয়ে যেতে পারে। রাদীপ তাদের সাথে কথা বলতে বলতে তাজের অগোচরে ঘাড়ের কাছে একটা ইঞ্জেকশন পুশ করল। আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল তাজ। ঢলে পড়ল রাদীপের ওপর। রাদীপ একজন সার্ভেন্টের সাহায্যে রুমে শুইয়ে দিয়ে আবার নিচে এলো। কোমরে হাত দিয়ে বিরহ মুখে ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে রাদীপ। তাজ দ্য গ্রেট আওরার তাজ। সে রোজ রোজ রেগে গিয়ে ভাঙচুর করবে, আর তা গোছানোর দায়ভার রাদীপের ওপর। প্রতিদিন দিন নতুন নতুন ফার্নিচার কিনতে কিনতে হাঁপিয়ে উঠেছে সে। মাঝে মাঝে চিন্তা করে আর কিনবে না কোনো ফার্নিচার। না থাকবে বাস, না বাজবে বাঁশরি। না ফার্নিচার থাকবে আর না ফার্নিচার ভাঙতে পারবে। কিন্তু সেখানেও ভেজাল। এই যে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে বাড়ির মধ্যে সব আগের মতো ফার্নিচার না পেলে ঝামেলা শুরু করবে। এরপর ফার্নিচার না পেলে মানুষ ধরে না আবার আছাড় মারে। কবে যেন আবার রাদীপকে ধরে আছাড় মারে। সেই ভয়েও ফার্নিচার কিনে ঘর সাজিয়ে রাখে সে। গাছে গাছে পাখি নাচছে। পলাশ আর কৃষ্ণচূড়ায় লাল হয়ে এসেছে গাছের ডাল। কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের আনাগোনা। মৌমিতা কলেজে এসেছে, আজ 2 দিন পর এসেছে। সেদিন যে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে, তারপর আর এই 2 দিন সাহস হয়নি কলেজে আসার। নীরাকে সাথে নিয়ে কলেজে এসেছে। মুখে অবশ্য মাস্ক আর মাথায় ক্যাপ দিয়ে এসেছে, সে যাতে ওই আগুন চোখা শয়তানের চোখে না পড়ে। সেদিনের জ্বরের ব্যথা এই 3 দিন ছিল গালে। 3-4টা নাপা খেতে হয়েছে তাকে। আজ আবার জ্বর মারলে শেষ মৌমিতা। প্রথম ক্লাস শুরু হয়েছে। বইটই এখনও কারোই কেনা হয়নি। এই মুহূর্তে লাইব্রেরি ভরসা। লাইব্রেরি হলো জ্ঞানের ভাণ্ডার। সারি সারি বই দিয়ে তাকগুলো সাজানো। অবাক হয়ে সামনে তাকিয়ে আছে মৌমিতা। ছোট্ট শহরের মেয়ে হওয়ায় এত বড় লাইব্রেরি চোখে পড়েনি তার। মৌমিতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নীরা এসে ধাক্কা দিল তাকে। কি দেখছিস ওভাবে? মৌমিতা গোল গোল চোখেই বলল। কত বড় লাইব্রেরি! নীরা একগাল হেসে বলল, শুধু লাইব্রেরি দেখলে হবে, যে কাজে এখানে এসেছি সেটা কর।
মৌমিতা লাইব্রেরিতে হাঁটছে আর বই খুঁজছে। বইয়ের তাকের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে দুপা পিছিয়ে গেল সে। সামনে তাকাতেই দেখে সেই আগুন চোখা ছেলেটা ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে, তবে আজ চোখে আগুন নেই। মৌমিতা একটা মেকি হাসি দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিতে এক গম্ভীর পুরুষালী কণ্ঠের ডাকে থমকে গেল। তুমি সেই মেয়েটা না যে ওই দিন আমায় কামড়ে দিয়েছিলে? ভরকে গেল মৌমিতা। নিজের দিকে তাকিয়ে দেখে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব ঠিকই তো আছে। মাথায় ক্যাপ, মুখে মাস্ক, তারপরও এই ছেলে ওকে চিনল কিভাবে? মৌমিতা আমতা আমতা করে বলল, কই কিসের কামড়? আর আশ্চর্য, আমি আপনাকে কামড়াতে যাব কেন? তাজের সন্দেহ কমল না, উল্টো এভাবে আমতা আমতা কথা শুনে বেড়ে গেল। তাজ ভ্রু কুঁচকে এক পা দু পা করে মৌমিতার দিকে এগোচ্ছে, আর মৌমিতা ভয়ে এক পা দু পা করে পিছিয়ে যাচ্ছে। দেয়ালে পিঠ ঠেকে গেল মৌমিতার। এই রুমের মাঝে দেয়ালটা এলো আবার কোথা থেকে? হাত দিয়ে পেছনে পর্যবেক্ষণ করল সে। না, এটা দেয়াল নয়, বইয়ের তাক। সামনে আগুন চোখা শয়তান, পেছনে বইয়ের তাক। দুইয়ের মাঝে বেশ ভালোভাবেই ফেসে গেছে মৌমিতা। পালানোর কোনো উপায় নেই। মৌমিতার এখন ইচ্ছে করছে তাকের মধ্যে ঢুকে যেতে। মৌমিতা আরও গুটিসুটি মেরে তাকের একদম সাথে লেগে গেল। হঠাৎ সামনে দাঁড়ানো যুবকটি তাকে টেনে নিজের দিকে নিয়ে নিল। ধক 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 কারো হার্টবিট শোনা যাচ্ছে। মাথা উঁচু করে তাকিয়ে দেখে সেই আগুন চোখা শয়তান কেমন শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, আর ও তার বুকের সাথে মিশে আছে। পেছনে তাকিয়ে দেখে কতগুলো বই পড়ে আছে, তার মানে বইগুলো তাকের ওপর থেকে পড়েছে। মৌমিতা আবার তাজের বুকে মাথা রাখল, কান পেতে তাজের হার্টবিট শুনছে। তাজ থমকে গেল। কি করছে এই মেয়ে? তাজের হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অস্থির লাগছে তার। বুক থেকে ঠেলে সরিয়েও দিতে পারছে না মেয়েটিকে। কেমন অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে তার বুকের ভেতরটায়, কেমন শান্তি শান্তি। মিনিট দুয়েক পর মৌমিতা নিজেই সরে গেল তাজের বুক থেকে। আপনার হার্টে কি কোনো প্রবলেম আছে? কেমন দ্রুত গতিতে চলছে, একদম ট্রেনের বেগে। থতমত খেয়ে গেল তাজ। কোনো উত্তর না দিয়ে দ্রুত পায়ে কেটে পড়ল মৌমিতার সামনে থেকে। মৌমিতা ভ্যাবলার মতো তাকিয়ে আছে তাজের দিকে। তার মনে এখন একটাই চিন্তা, এ ছেলে নির্ঘাত হার্টের সমস্যা আছে, তাও বড়সড় সমস্যা না হয় এইভাবে ট্রেনের বেগে কারো হার্ট চলে নাকি। মৌমিতার মনে তাজের জন্য দুঃখ লাগছে। ইস, কি এমন বয়স ছেলেটার, এর মধ্যে হার্টে এত বড় একটা রোগ বাঁধিয়ে বসেছে। সারা রাত ঘুম হয়নি তাজের, শুধু একটু পরপর বুকে হাত দিয়ে ভাবছে সত্যি ওর হার্টে কি সমস্যা আছে, না হয় তখন অত দ্রুত কেন হার্টটা বিট করলো। মাথায় কাজ করছে না তার। নতুন একদিন, নতুন এক ভোর, রোদের আলোয় ঝলমল করছে যেন কলেজ প্রাঙ্গণ। কৃষ্ণচূড়া গাছটায় ফুল ধরেছে ব্যাপক। ইচ্ছে করছে দুটো ফুল ছিঁড়ে কানের গোড়ায় দিতে, কিন্তু এত উঁচুতে হাত যে মৌমিতার পৌঁছাবে না। অসহায়ের মতো মুখ করে কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকিয়ে আছে মৌমিতা। পাশে দাঁড়ালো নীরব। দুজনই মৌনতা পালন করছে। দুজনই একই ভাবনায় বিভোর, কিভাবে ওই গাছটা থেকে দুটো কৃষ্ণচূড়া ফুল হাতে নেওয়া যায়। হঠাৎ তাদের পেছন থেকে মিষ্টি একটা কণ্ঠ ভেসে এলো। গাছের ফুল গাছেই সুন্দর, হাতে নয়। দুজনেই চকিতে হয়ে পেছনে ফিরল। এক সুদর্শন যুবক মিষ্টি হেসে ওদের দুজনের দিকেই তাকিয়ে আছে। মৌমিতা ভ্রু কুঁচকে বলল, আপনি কি করে জানলেন আমরা ফুল ছিঁড়তে চাইছি? যুবকটি আবারও মিষ্টি হাসি দিল, বলল, মানুষের মুখ দেখে মনের ভাষা পড়ার অসাধারণ ক্ষমতা রয়েছে আমার। নিজের গুণগান নিজেই গাইছেন নাকি? যুবকটি শরীর দুলিয়ে হাসল, ঠোঁট কামড়ে বলল, তা অবশ্য বলতে পারো। যাই হোক, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার, ইংলিশ বিভাগ। আপনি? আবার তাহলে দেখা হচ্ছে। যুবকটি পা বাড়ালো সামনের দিকে। কোন ইয়ার বললেন না তো? এতক্ষণে মুখ খুলল নীরা। এতক্ষণ তো সে এই সুদর্শন যুবককে মন ভরে দেখায় মগ্ন ছিল। তার ওই হাসিতে যে ফাঁসির কাঠগড়ায় পৌঁছে গেছে নীরা। যুবকটি পিছু ফিরে তাকালো, আবারও মিষ্টি একটা হাসি দিল। চমৎকার সেই হাসি। এত হাসি কেন মানুষটা? মুখে হাসির রেখা নিয়েই বলল, আমি রাদিফ ইমরোজ, প্রফেসর অফ ইংলিশ ডিপার্টমেন্ট। চমকে উঠল মৌমিতা আর নীরা। তারা এতক্ষণ তাদের ডিপার্টমেন্টের প্রফেসরের সাথে কথা বলছিল। ঘাবড়ে গেল দুজনেই। এই অল্প বয়সী যুবক যে প্রফেসর হবে ভাবতে পারেনি তারা।
তাদের মতে প্রফেসর হবে গম্ভীর, রকচটা, বয়স্ক, চোখে চশমা থাকবে। কিন্তু না, এই যুবক ওদের সব ভাবনায় পানি ঢেলে এমন মিষ্টি হেসে অল্প বয়সে প্রফেসরের পদক লাভ করেছে। মেকি হাসলো মৌমিতা, মাথা চুলকে বলল, সরি স্যার, আমরা আপনাকে চিনতে পারিনি। এনিওয়ে, আমি মৌমিতা আর ও নীরা। নীরা ভ্যাবলার মতো তাকিয়ে আছে রাদিফের দিকে। শক্ট পেয়েছে মেয়েটা। কলেজে আসতে না আসতেই প্রফেসরের উপর ক্রাশ খেয়ে ফেলেছে সে। কি সাংঘাতিক! মৌমিতা খোঁচা মারল নীরাকে। হক চুকিয়ে গেল নীরা। চোখের ইশারায় বলল। কিছু বল। নীরা আমতা আমতা করে বলল। হ্যাঁ হ্যাঁ, আমি নীরা। হেসে ফেলল রাদীপ। ইটস ওকে, এত নার্ভাস হওয়ার কিছু নেই, আমি কিছু মনে করিনি। শান্ত কণ্ঠে বলল। ঘন কালো মেঘে ঢেকে গেছে আকাশটা। এখনই যেন বৃষ্টি নামবে। অসময়ের বৃষ্টি। এমনি বৃষ্টি বেশ ভালো লাগে মৌমিতার, তবে অসময়ের বৃষ্টি নয়। চারিদিকে কেমন কোমল থমথমে একটা পরিবেশ। বসন্তের উজ্জ্বলতা যেন হারিয়ে গেছে এই অসময়ের বৃষ্টির নীরবতায়। বেশ বিরক্ত লাগছে মৌমিতার। ছাতা আনেনি সে, আনবেও বা কীভাবে? এভাবে যে বসন্তকালেও বর্ষাকালের ফিলিংস নিতে হবে বুঝতে পারিনি। বাসায়ও ফিরতে হবে। একবার বৃষ্টি নেমে গেলে বৃষ্টি কখন থামবে তার কোনো নিশ্চয়তা নেই। 7 পাস আর না ভেবে নেমে পড়ল মৌমিতা। রিস্কাগুলো যেন আজ বেইমানি করল। কোনো রিস্কা যাবে না আজ। বিরক্ত হয়ে পায়ে হাঁটা ধরল সে, কিন্তু হায় কপাল, একটু দূরে যেতেই ঝুম বৃষ্টি শুরু হলো। আশেপাশে কোনো ছাউনি বা দোকানও নেই যে সেখানে গিয়ে একটু দাঁড়াবে। জায়গাটা কেমন নিস্তব্ধ, চারিপাশে গাছপালায় ভর্তি। দিন দুপুরেই কেমন ভয় লাগছে মৌমিতার। বৃষ্টির কারণে রাস্তায় মানুষও নেই তেমন। কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরে বৃষ্টির মধ্যে জোর কদমে হাঁটা ধরল মৌমিতা। একটু দূরে যেতেই হঠাৎ করেই আর বৃষ্টি পড়ছে না মৌমিতার মাথায়। চারিপাশে তাকিয়ে দেখে এখনো ঝুম বৃষ্টি চলছে, শুধু ওর মাথায় বৃষ্টি পড়ছে না। চকিত হয়ে মাথা ওপরে তাকায় মৌমিতা। একটা ছাতা ঝুলছে মৌমিতার মাথায়। পাশে তাকিয়ে ভরকে যায় সে। এ তো সেই আগুন চোখা শয়তানটা, ওর দিকেই তাকিয়ে আছে। এই মুহূর্তে ওর মুখে মাস্ক বা মাথায় ক্যাপ নেই। ছেলেটা তো সহজেই চেনে যাবে। সেদিন তাকে কামড়দাতা আর কেউ নয়, মৌমিতা। আশেপাশে তাকিয়ে দেখে এই জায়গাটা আগের থেকেও নিস্তব্ধ। এই মুহূর্তে ওকে মেরে গুম করে দিলেও কেউ টের পাবে না। জোরে হাঁটা ধরল মৌমিতা। সাথে সাথে মৌমিতার মাথায় ছাতা ধরে হাঁটা ধরল তাজ। মৌমিতা এবার দৌড় শুরু করল। সাথে সাথে তাজও দৌড় শুরু করল। দৌড়াতে দৌড়াতে বলল, কি করছেন? কি ভিজে যাচ্ছেন তো? দৌড় থামালো না মৌমিতা, আরও জোরে দৌড় দিল। সে যেন কোনো দৌড়ের রেসে নেমেছে। হাত টেনে ধরল তাজ। তাল সামলাতে না পেরে পড়ল তাজের ওপর। ছিটকে গেল তাজের হাতের ছাতাটা। নিজের ভারসাম্য রাখতে জড়িয়ে ধরল মৌমিতার কোমর, কিন্তু শেষ রক্ষা আর হলো না। মৌমিতার কোমর জড়িয়ে নিচে পড়ে গেল সে, আর তার ওপর মৌমিতা। ঝুম বৃষ্টি, তার মধ্যে রাস্তায় শুয়ে আছে এক যুবক, তার উপর এক যুবতী। বৃষ্টির ছোট ছোট ফোঁটাগুলো ভিজিয়ে দিচ্ছে তাদের। মৌমিতার মাথা বেয়ে ঠোঁটের ওপর চুইয়ে চুইয়ে জমা হচ্ছে পানির বিন্দু। সেকেন্ড খানিক পার করে সেই গোলাপি ঠোঁটের পানি পড়ছে তাজের ঠোঁটের ওপর। কেঁপে উঠল তাজ। হার্টবিট প্রচণ্ড গতিতে বেড়ে গেছে। শির দ্বারা বেয়ে নেমে এলো এক শীতল রক্তস্রোত। এ কেমন অনুভূতি! ঘোর লেগে যাচ্ছে তাজের। মৌমিতা মাথা রাখলেও তাজের বুকে। আবার কান পেতে শুনল ছেলেটার ট্রেনের গতিতে চলা হার্টবিট। তাজের অস্থির লাগছে। ভেতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর চিন্তা ভাবনার উদয় হচ্ছে। তাকাতে পারছে না মৌমিতার দিকে। বৃষ্টিতে ভিজে তার শরীরের প্রতিটি ভাঁজই স্পষ্ট। আমি ঠিকই ধরেছিলাম আপনার হার্টে প্রবলেম আছে। বৃষ্টির শব্দ শুনতে পায়নি তাজ। ভ্রু কুঁচকে তাকালো মৌমিতার দিকে। মৌমিতা একটু ঝুঁকে তাজের কানের কাছে গিয়ে বলল, আমি ঠিকই ধরেছিলাম আপনার হার্টে প্রবলেম আছে। ঢোক গিলল তাজ। বুকের মধ্যে মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটা করছে। ধাক্কা মেরে নিজের ওপর থেকে ফেলে দিল মৌমিতাকে। দ্রুত বেগে উঠে দাঁড়ালো। পাশে পড়ে থাকা ছাতাটা তুলে মৌমিতার হাতে ধরিয়ে দিয়ে গড়গড় করে হাঁটা ধরল। একটু যেতেই আমার কিছু একটা ভেবে ফিরে এলো। নিজের গায়ের শার্টটা খুলে ফেলল। মৌমিতা ভরকালো, থমকালো, চমকে গেল। এই বৃষ্টির মধ্যে নিস্তব্ধ জায়গায় উদম গায়ে ওর সামনে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। তার শরীর চুইয়ে চুইয়ে বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি পড়ছে। ড্রিম ড্রিম আওয়াজ হচ্ছে মৌমিতার বুকে। বুকে হাত দিয়ে চেপে ধরল মৌমিতা।
এবার ওর হাঁটি কোনো সমস্যা হলো না তো? না, না হয় এমন রিম রিম আওয়াজ করছে কেন? আর এই ছেলেটাই বা কেন ওর সামনে এমন উদম হলো? কোনো ক্ষতি করবে না তো? ঢোক গিলে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মৌমিতা। কিন্তু মৌমিতাকে অবাক করে দিয়ে শার্টটা ওর শরীরে ভালোভাবে পেঁচিয়ে দিয়ে আবার গটগট করে চলে গেল ছেলেটা। মৌমিতা হতবাক হয়ে তাজের দিকে তাকিয়ে আছে। রোমে দম মেরে বসে আছে তাজ। বৃষ্টি এখনো পুরোপুরি থামেনি। একটু আগের ঘটনা স্মৃতিচারণ করছে আর ঢোক গিলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ ওকে কেউ ছুঁয়ে বলে একটু রাগ লাগছে না, ভাঙচুরও করছে না। উল্টো মনের মধ্যে প্রশান্তি লাগছে। একটু আগে নিস্তব্ধ নির্জন জায়গায় তাজের বাড়ি। এই ব্যস্ত শহরের কোলাহল এখানে পৌঁছায় না। চারিদিকে একটু বেশি গাছগাছালির কারণে রাস্তা থেকে ওর বাড়িটা ভালোভাবে দেখা যায় না। প্রতিদিন সকাল হয় তার প্রকৃতির সাথে। শহরের যানজট, কোলাহল, ব্যস্ততা, ভিড় থেকে তার প্রশান্তি মিলে এই প্রকৃতির কাছে। তাই এই স্থানেই তার বাড়িটা নির্মাণ করা। বারান্দায় দাঁড়িয়ে কফি হাতে অসময়ে এই ঝুম বৃষ্টি উপভোগ করছিল তাজ। চারপাশ দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ল রাস্তার দিকে। একটা মেয়ে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হেঁটে যাচ্ছে। মেয়েটার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এক পলক দেখাতে মেয়েটার প্রতি মায়া হচ্ছে খুব। একবার ইচ্ছে করছে মেয়েটাকে ছাতা দিয়ে আসতে, আরেকবার ইচ্ছে করছে বেশ কিছুক্ষণ দোনামনায় ভুগে শেষমেশ ছাতাটা নিয়ে গেল মেয়েটার কাছে। কথাই বলে অসময়ের বৃষ্টি অসুস্থতা নিয়ে আসে। আর সেখানে কাক ভেজেছিল মৌমিতা। সারাদিন রাত এখন তার হাঁচি কাশিতে পার হয়ে যাচ্ছে। মাঝে মাঝে তো ইচ্ছে করছে নাকটাই কেটে ফেলে দিতে। উজ্জ্বল শ্যামলা রঙের মুখমণ্ডলে যেন নাকটা ফুলে ফেপে টমেটোর রূপ ধারণ করেছে। সকাল থেকে মৌমিতা একের পর এক হাঁচি দিচ্ছে আর মৌমিতা সেই হাঁচিগুলো গুনছে। এই নিয়ে 97টা হাঁচি দিয়েছে, আর 3টে হলে সেঞ্চুরি। মাথাটাও ভার হয়ে আছে, জ্বর আসবে হয়তো। অসুস্থতা নিয়েও কলেজে এসেছে মৌমিতা। উদ্দেশ্য তাজের শার্টটা ফেরত দেওয়া। একটা অপরিচিত ছেলের শার্ট, তাও আবার তার থাপ্পড়দাতা। তার শার্টের কোনো জায়গা নেই মৌমিতার বাসায়। কলেজে এসে তন্ন করে খুঁজেও তাজের দেখা পায়নি মৌমিতা। শেষমেশ বিরক্ত হয়ে লাইব্রেরিতে ঢুকল সে। সারা কলেজ খুঁজে এলো, তার দেখা নেই। সে লাইব্রেরিতে বসে বই পড়ছে। তবুও শেষমেশ কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়েছে বলে স্বস্তির নিঃশ্বাস ফেলল মৌমিতা। এগিয়ে গেল তাজের কাছে। টেবিলের উপর একটা শপিং ব্যাগ রাখলো। তাজ ফিরেও তাকালো না। সে এখনও বই পড়ছে। অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছে মৌমিতার, কিন্তু তাজ তো পাত্তাই দিচ্ছে না। এবার অধৈর্য হয়ে বলল, এই যে আপনার শার্ট। তাজ বইয়ের দিকে তাকিয়ে ভাবলেশীনভাবে জবাব দিল। কারো ব্যবহার করা জিনিস আমি ব্যবহার করি না। এবার বেশ মেজাজ গরম হচ্ছে মৌমিতার। এই অসুস্থ শরীর নিয়ে এত কষ্ট করে শার্টটা ফেরত দিতে এসেছে সে, আর এই লোক কিনা এখন শার্ট নেবে না ভাব নিচ্ছে। তুই শার্ট নিবি না ভালো কথা, যখন শার্টটা দিয়েছিলি তখন বলে দিতি। মৌমিতার রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যবহার করা শার্ট পরবেন না তার মানে আপনি শার্ট নেবেন না? মুখের সামনের বইটা বন্ধ করল তাজ। শান্ত কণ্ঠে বলল, সন্দেহ আছে কোনো? তাহলে আমি এত কষ্ট করে শার্টটা ধুয়ে শুকিয়েছি কেন? আমি কি ধুতে বলেছি নাকি? আগুন চোখা শয়তান কোথাকার। তাজ উঠে দাঁড়ালো, দাঁতে দাঁত চেপে বলল, কি বললে? আমার নাম তাজ, আবরার তাজ। তাজ হোক না ফাজ, তাতে আমার কি? আমি কি করব? নাচবো নাকি? মে নাগিন নাগিন। হোয়াট দ্য হেল? কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। আমি 3rd ইয়ার। সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? প্রচুর সিনিয়র। বড় যে 2 বছরের বড়, 2-1 বছরের বড়রা আজকাল সিনিয়র হয় না। আমার বয়স কত জানো তুমি? ক্লাস গ্যাপ আছে, ইয়ার ড্রপ আছে, তাই 3rd ইয়ার না হয়ে এখন মাস্টার্সে থাকতাম। ওহ, আপনি তাহলে আদু ভাই? ইউ ইউ কি? বলুন বলুন। হঠাৎ ঝাপসা হয়ে এলো মৌমিতার চোখের সামনে। মাথাটা কেমন ঘুরছে। ঢলে পড়ল তাজের বুকে। হক চকিয়ে উঠল তাজ। জ্ঞান হারিয়েছে মেয়েটা। বাহু ধরে কয়েকবার ঝাঁকালো, হুঁশ ফিরছে না। জ্বরে মেয়েটার শরীর পুড়ে যাচ্ছে। রাগ উঠছে তাজের। এই মেয়েটাকে এই শরীরে কলেজে গিয়ে আসতে বলেছে। মৌমিতাকে কোলে তুলে নিল তাজ। রাদীপকে একটা কল লাগিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 1 ঘন্টা পর জ্ঞান ফিরেছে মৌমিতার। চোখ পিট করে খুলে আবার বন্ধ করে নিল চোখ দুটো।
ধীরে ধীরে চোখ খুলতেই চমকে উঠে বসলো, হাতে টান পড়ল। পাশে তাকিয়ে দেখে হাতে স্লাইন লাগানো। আশেপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারল ও হাসপাতালে। ওর বেডের পাশে দুটো টুলে বসে আছে তাজ আর রাদীপ। মৌমিতার জ্ঞান ফিরতেই রাদীপ ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে মৌমিতা? এত জি স্যার, এখন একটু ভালো লাগছে। রাদীপের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তাজ। এই মৌমিতাটাকে বোঝার চেষ্টা করছে। অবশেষে বুঝতে পারল এই মেয়েটার নামই মৌমিতা। গত কয়েকদিন এই মেয়েটার সাথে এত ইনসিডেন্ট হলেও মেয়েটার নাম অজানা ছিল তার। আমার কি হয়েছিল স্যার? আমি এইখানে কেন? তাজ ভ্রু কুঁচকে জবাব দিল, আপনি নাগিন নাগিন ডান্স দিতে গিয়ে বেহুশ হয়ে গেছেন। তারপর আপনার ওই ময়দার মতো বস্তার শরীরটা কোলে নিয়ে আমি হাসপাতাল এসেছি। অসহ্য। একদম বাজে কথা বলবেন না, আমি মোটেও ভারী নই। না, আপনি তো ভারী না, আপনি রীতিমতো একটা ছোটখাটো জলহস্তি। এই কি বলেন? আমি জলহস্তি? তাহলে আপনি তো হাতি। এ দুজনের ঝগড়া দেখে শিহরিত প্রদীপ। তাজকে সে কখনো এভাবে কারোর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে দেখেনি। দুজনের ঝগড়ার মধ্যেই হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকল নীরা। ছুটে গেল মৌমিতার কাছে, অস্থির কণ্ঠে শুধালো, এখন কি অবস্থা? মলিন হাসল মৌমিতা, বলল, এই তো ভালো আছি। তুই এত অস্থির হোস না তো। অস্থির হচ্ছে কি সাধে? এই অবস্থায় তোকে বারবার বলেছি কলেজে যাওয়ার দরকার নেই, দরকার নেই, তবুও লাফাতে লাফাতে চলে গেলি। তোর কিছু হয়ে গেলে আন্টিকে আমি কি জবাব দেব? অস্থির হবে না, ও এখন ভালো আছে। পুরুষালী কণ্ঠসুরে পাশে তাকালো নীরা। দুজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। রাদীপকে দেখে হৃদয়ের ঘণ্টি বাজা শুরু করে দিয়েছে তার। মৌমিতার সাথে কথা বলার এত মগ্ন ছিল যে পাশে খেয়ালই করেনি সে। কিন্তু এখন বেশ লজ্জা লাগছে। কেবিনে মৌমিতা ছাড়াও আরও দুজন জলযান্ত্র মানুষ যে দাঁড়িয়ে আছে, সেই খেয়াল না করে কিভাবে পারল নীরা। মাথা নিচু করে বলল, সরি, আমি আপনাকে দেখিনি। রাদীপ হাসি মুখে উত্তর দিল। ওকে। বিরক্ত লাগছে তাজের। হাসপাতালের ফিনাইলের গন্ধ সে একদম সহ্য করতে পারে না। তবুও এতক্ষণ নাক মুখ আটকে বসেছিল এখানে। রাদীপ বারবার চলে যেতে বললেও সে যায়নি। কেন যেন মেয়েটাকে একা রেখে যেতে মন সায় দেয়নি তার। এখন তো নীরা চলে এসেছে, এখন যাওয়াই যায়। রাদীপের দিকে তাকিয়ে বলল, এখন তো ওনার পরিচিত মানুষ চলে এসেছে, আমরা এখন তাহলে যাই কাকাই। মৌমিতা অবাক হয়ে বলল, কাকাই? রাদীপ ঠোঁট প্রশস্ত করে একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমরা চাচা ভাইপো। আপনার যে এমন একজন ঢ্যামনা বুড়ো ভাইপো আছে বোঝাই যায় না। আপনাকে তো খুবই ইয়াং লাগে। ভ্রু কুঁচকে এলো তাজের। রাগ তরতর করে মাথায় চড়ে বসল, দাঁতে দাঁত চেপে বলল, কি বললেন? আমি ড্যামনা বুড়ো? ভেঙচি কাটল মৌমিতা। ভাবলেশীন ভাবে বলল, তা নয় তো কি, শুধু কি ঢ্যামনা বুড়ো, সাথে আদু ভাইও। দেখলে কাকাই কি বললে এই বজ্জাত মেয়েটা? আমি নাকি ড্যামরা বুড়ো, আবার আদু ভাই। এ না পেরে এখন কাকার কাছে বিচার দিচ্ছে, বাচ্চা পোলাপেন। হ্যাঁ, মুখ সামলে কথা বলবেন, না হয় মুখ কিন্তু একদম ভেঙে দিব। আর সে আমার মুখ ভাঙতে। আসুন দেখি কার গায়ে কত জোর। বলে হাতা গোটাতে লাগলো মৌমিতা। দেখা যাক তাহলে। বলে তাজও শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে গেল মৌমিতার দিকে। অবস্থা বেকায়দা। এই মুহূর্তে তাজকে এখান থেকে সরাতে হবে, না হয় ঝামেলা হয়ে যেতে পারে। রাদীপ টেনে নিয়ে গেল তাজকে। এখানে তাজ থাকা মানেই বিপদ। তাজ তো কিছুতেই যাবে না, কিন্তু রাদীপও নাছোড়বান্দা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে যেতেই হলো রাদীপের সাথে। তবে যাওয়ার আগে মৌমিতাকে ওয়ার্নিং দিয়ে গেল। দেখে নেব। মৌমিতাও বলল, আমি জানি আমি সুন্দরী, তাই বলে আপনি এইভাবে বারবার দেখবেন? নীরা মুখ চেপে ধরল মৌমিতার। এই মেয়েটা কখন কি বলে কোনো ঠিক ঠিকানা নেই। শুধু বয়সই বেড়েছে, বুদ্ধিতে এখনো বাচ্চাই রয়ে গেল। বসন্তের কোকিলের কুহুটাকে মুখরিত চারিদিক। গাছে গাছে নেচে বেড়াচ্ছে অতিথি পাখি। নবীনদের বরণ সজ্জিত হয়েছে পুরো কলেজ। মৌমিতা আর নীরা কেবলই কলেজে প্রবেশ করেছে। দুজনেই লাল শাড়ি জড়িয়েছে শরীরে। অনুষ্ঠানের সব মেয়েরা লাল শাড়ি আর ছেলেরা সবুজ পাঞ্জাবি পরেছে। এ যেন বাংলাদেশের পতাকার রং ধারণ করেছে। যেখানে যেখানে ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে আছে, সেখানে তো দেখেই মনে হচ্ছে চলতি ফিরতি কিছু পতাকা দাঁড়িয়ে আছে।
মৌমিতা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দেখছে আর মনে হচ্ছে না, এটা কোনো নবীন বরণের উৎসব মনে হচ্ছে। এটা 26শে মার্চ অথবা 16ই ডিসেম্বরের অনুষ্ঠান। চারিদিকে চোখ বোলাতে বোলাতে হঠাৎ নজর গেল এক সুদর্শন যুবকের দিকে। এত মানুষের ভিড়ে খুবই সহজেই তাকে আলাদা করা যাচ্ছে। কলেজের সব নারী পুরুষ লাল আর সবুজ রঙের সাজলেও এই ভদ্রলোক নীল রঙের একটা শার্ট পরেছে। ভ্রু কুঁচকে এলো মৌমিতার। বিরক্তি নিয়ে যুবকের মুখের দিকে তাকাতেই বিরক্তি উবে গেল, কারণ এই বিরক্তির কোনো মানে নেই। এই লোকের দ্বারা সবই সম্ভব। দ্য গ্রেট আবরার তাজ, আপন চোখা শয়তান, এই একটাই পিস আছে এই পৃথিবীতে, যে সবসময় পৃথিবীর উল্টো পথে চলে। শুধু চলে না, দৌড়ায়। কৃষ্ণচূড়া গাছটায় আজ লাল রঙা ফুলে ফুলে ভরে গেছে। সেও যেন আজ নতুন এক রূপ ধারণ করেছে। মৌমিতার শখ জেগেছে কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে এই লাল শাড়ি আর খোলা চুড়ে কতগুলো ছবি তুলবে। নীরাকে টেনে নিয়ে গেল কৃষ্ণচূড়া গাছটার নিচে, কিন্তু সেখানে গিয়ে মেজাজটা চড়ে গেল। এই ড্যামনা বুড়াটা এখানে বইয়ে মুখ গুজে বসে আছে। বই পড়ার জন্য লাইব্রেরি আছে, সেখানে না গিয়ে পড়তে আসে এই কৃষ্ণচূড়া গাছটার নিচে। দপদপ করে হেঁটে দাঁড়ালো তাজের সামনে। তাজ একবারও তাকালো না মৌমিতার দিকে। সে এখনো বইয়ের দিকে তাকিয়ে আছে। মেজাজ আরও বিগড়ে যাচ্ছে মৌমিতার। রেগে বলল, এই মিস্টার আগুন চোখা শয়তান, এখান থেকে উঠুন, আমি ছবি তুলবো। তাজ বই থেকে মুখ তুলে এক পলক মৌমিতার দিকে তাকালো। কিছু না বলে আবার বইয়ে মুখ গুজল। শাড়ি পরিহিত কোনো নারীর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা উচিত নয় বলে মনে করে তাজ। শাড়ি পরিহিত নারীরা পুরুষদের প্রেমে ফেলতে যেন এক্সপার্ট। আর এই মুহূর্তে মৌমিতার দিকে এক নজর তাকিয়ে যেন চোখ ঝলসে যাচ্ছিল তার। মৌমিতা আবার বলল, কি হলো, কথা শুনছেন না আপনি? উঠুন, ছবি তুলবো তো আমি। তাজ বইয়ে মুখ গুজিয়ে বলল, উঠবো না আমি, এখানে আমি আগে বসেছি। ছবি তোলার জন্য হলে অন্য কোথাও গিয়ে তুলুন, এখানে নয়। মৌমিতা দাঁতে দাঁত চেপে বলল, আমি তো এখানেই ছবি তুলবো, দেখি কে আটকায় আমায়। ধপ করে বসে পড়ল তাজের পাশে। নীরাকে বলল, এই নীরা, ছবি তুলতো আমার। আর অবশ্যই এই আদু ভাইকে নিয়ে তুলবি। ফেসবুকে ছবিটা পোস্ট করে ক্যাপশন দিব, একবিংশ শতাব্দীর আদু ভাই। তাজ কটমট করে মৌমিতার দিকে তাকালো। যখনই দেখা যায় তখনই এই মেয়েটাকে উল্টোপাল্টা নামে ডাকবে। মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে। রাগ যেন ধরছে না তাজের। ইচ্ছে তো করছে মেয়েটাকে তুলে আছাড় মারতে। হঠাৎ এক হাতে মৌমিতার মাথার চুল টেনে ধরল তাজ। আকস্মিক ঘটনায় হকচকিয়ে গেল মৌমিতা। যখনই বুঝলো ব্যাপারটা কি হচ্ছে, সাথে সাথে দু হাত দিয়ে তাজের চুল টেনে ধরল মৌমিতা। তাজও বা পিছিয়ে থাকবে কেন, সেও অন্য হাতটা দিয়েও মৌমিতার চুল টেনে ধরল। মৌমিতা ব্যথায় আর্তনাদ করে উঠল। আরও জোরে টেনে ধরল তাজের চুল। বলেই জোরে টান মারল তাজের চুল ধরে। এই বজ্জাত মেয়ে, চুল ছাড়ুন, আউচ লাগছে আমার। আপনি আগে ছাড়ুন, আপনি কেন ধরেছেন আমার চুল? বাট আগুন চোখা শয়তান একটা। ধরেছি, বেশ করেছি, আরো ধরবো। তাহলে আমিও ধরেছি, বেশ করেছি। বলে তাজও মৌমিতার চুল আরো জোরে টেনে ধরল। আরে তবে রে। মৌমিতা এবার একটা শয়তানি হাসি দিয়ে তাজের মুখের দিকে তাকালো। ফর্সা কালে তাজের চাপ দাঁড়িয়ে মোটা মোটা একটু বড়ই আঙুল দিয়ে ধরা যাবে। মৌমিতা এক হাতে তাজের চুল আরেক হাতে তাজের দাড়ি ধরে টেনে ধরল। দাড়ি ছাড়ুন, লাগছে আমার। লাগার জন্যই তো ধরেছি। এটা কিন্তু চিটিং, আপনি আমার দাড়ি ধরতে পারেন না। যুদ্ধের ময়দানে শত্রুকে হারাতে সব জায়েজ আছে আদু ভাই। একদম আমাকে আজে বাজে নামে ডাকবেন না বলে দিলাম। ডাকবো, 100 বার ডাকবো। কি করবেন আপনি? হ্যাঁ, ইতিমধ্যে আশেপাশে ছোটখাটো একটা জটলা পেকে গেছে। উৎসুক জনতা বেশ উৎসাহ নিয়ে চোলাচুলি দেখছে। পুরো কলেজেও এর মধ্যে ছড়িয়ে পড়েছে থার্ড ইয়ারের বদমেজাজি আবরার তাজ। ফার্স্ট ইয়ারের একটা মেয়ের সাথে চোলাচুলি করছে। তাজ আবার পুরো কলেজ আর বদমেজাজির স্বভাবের জন্য বেশ বিখ্যাত। কলেজের অন্যান্য ছাত্রছাত্রীরা তার মেজাজকে একটু ভয় পায়। সবাই তার কাছ থেকে দূরে দূরে থাকে। সে নিজেও কারোর সাথে মিশে না। উৎসুক জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে কে জিতবে। ইতিমধ্যে মেয়েরা সব জোট গঠন করেছে মৌমিতা জিতবে। তারা রীতিমতো মৌমিতা মৌমিতা বলে স্লোগান শুরু করেছে। ছেলেরাও কম যায় কিসে, তারাও তাজ তাজ বলে চিল্লাচিল্লি শুরু করেছে। চোলাচুলির ঘটনা রাদীপের কানে পৌঁছাতেই ছুটে এলো সে।
পুরো পরিস্থিতি দেখে বিস্ময় হয়ে গেছে। যে ছেলেকে কেউ একটু ছুঁয়ে দিলে পুরো বাড়িতে ভাঙচুর চালিয়ে সব ফার্নিচারগুলোকে শহীদ বানিয়ে দেয়, সে আজ একটা মেয়ের সাথে এভাবে চুলোচুরি করছে। অবিশ্বাস্য। রাদীপকে দেখেই তার কাছে ছুটে এলো নীরা। অস্থির হয়ে বলল, স্যার, ওদের থামান। হুঁশ ফিরল রাদীপের। দৌড়ে গিয়ে জাপটে ধরল তাজকে। কাকাই, ছাড়ো আমাকে। আজ আমি এই বজ্জাত মেয়েটার সব চুল ছিঁড়ে ফেলবো। নীরা ও মমিতাকে টেনে ধরল। ছাড় নীরা, আজ আমি এই আগুন চোখের শয়তানটার সব দাড়ি টেনে ছিঁড়ে ফেলবো একদম। এসো, ছিঁড়ে দেখো। আমার বা তুমি। ছি, কি অশ্লীল আপনি আদু ভাই। যাই হোক, আপনি কেন আমি তুমি করে বললেন? থতমত খেয়ে গেল তাজ। সত্যি তো, ও মমিতাকে তুমি করে বলছে। ঝগড়ায় কখন যে আপনি থেকে তুমি হয়ে গেছে খেয়ালই করেনি। কিন্তু এখন ঝগড়ার সময়, কিছুতেই ঝগড়ায় হারা যাবে না। যে করেই হোক জিততে হবে। বলেছে 100 বার বলবো। তুমি আমার ছোট, তুমি করে বলতেই পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু আদু ভাই। অনেক কষ্টে নীরা আর রাদীপ মিলে মৌমিতা আর তাজের চুলাচুলি ছাড়ালো। দুজনের অবস্থায় পাগল প্রায়। চুলের উপর দিয়ে মনে হচ্ছে কোনো শক্তিশালী ঘূর্ণিঝড় বয়ে গেছে। হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে তাজ দৌড়ে এসে মৌমিতাকে নিজের সাথে জড়িয়ে নিল। পারলে যেন বুকের মধ্যে ঢুকিয়ে নেয়। পুরুষালী বলিষ্ঠ 2 হাত দিয়ে চেপে সবার চোখের আড়াল করে রেখেছে মৌমিতার কোমর। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল মৌমিতা। আশেপাশের সবাই হতবাক। এই কলেজে ভর্তি হয়েছে পর থেকে এই বদমেজাজি তাজের আশেপাশে কোনো মেয়েকে দেখেনি কেউ। কোনো মেয়ে না জেনে যদি কখনো তাজের সৌন্দর্য দেখে তাদের কাছে ঘেঁষতে চেয়েছে, তাহলে চর থাপ্পড় খেয়ে ফিরতে হয়েছে। আর সেই ছেলে কিনা পুরো কলেজের সামনে একটা মেয়েকে এভাবে জড়িয়ে ধরেছে। বিস্ময়ে হয়ে গেছে রাদীপ আর নীরা। মৌমিতাও এতক্ষণ চুপ ছিল। আকস্মিক ঘটনায় সে কোনো এক ঘোরে চলে গিয়েছিল। ঘোর কাটতেই হাত পা ছোড়াছুড়ি শুরু করেছে তাজের কাছ থেকে ছোটার জন্য। সবাইকে আরেক দফা অবাক করে দিয়ে এবার তাজ নিজের কাঁধে তুলে নিল মৌমিতাকে। কেউ কিছু বলার আগেই হন হন করে হাঁটা ধরল। মৌমিতা তাজের পিঠে কিলঘুষি মারছে আর বলছে, নিচে নামান আমায়। কোথায় নিয়ে যাচ্ছেন অসভ্য লোক একটা? এভাবে একটা মেয়েকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন, লজ্জা করে না আপনার? তাজ মৌমিতাকে কাঁধে নিয়ে ভাবলেশীনভাবে হেঁটে চলেছে। সে যেন মৌমিতার কথা শুনতেই পায়নি। কিছু সময় পর একটা ফাঁকা রুমে এসে নামিয়ে দিল মৌমিতাকে। মৌমিতা কিছু বলার আগেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তাজ। শান্ত কণ্ঠে বলল, তোমার কোমর থেকে শাড়ি সরে গেছে, পেট দেখা যাচ্ছে, বুক থেকে আঁচলটা সরে যাচ্ছে। এই শাড়িটার এগুলো ঠিক করে নাও। তাজের কণ্ঠস্বর শান্ত, কিন্তু কথাগুলো যেন ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর লজ্জাজনক কথাগুলো কর্ণকুহরে পৌঁছাতেই গাল দুটো লাল হয়ে গেল মৌমিতার। লজ্জায় কান দুটো ঝাঝা করছে। আমি বাইরে দাঁড়াচ্ছি, তোমার হলে বেরিয়ে এসো। বলে দরজাটা টেনে দিয়ে বাইরে দাঁড়ালো তাজ। মৌমিতা শাড়িটা ঠিক করার সে কখন থেকে চেষ্টা করছে, কিন্তু পারছেই না। বাসায় যখন শাড়িটা পরেছিল তখন কুচিটা নীরা ধরেছিল। তখন চুলোচুলিতে কুচিটাও এলোমেলো হয়ে গেছে। কুচিটা কেউ না ধরলে ঠিকও করতে পারছে না। এজন্যই মৌমিতার মাঝে মাঝে মনে হয় শাড়ির কুচি ধরার জন্য হলেও একজন তুমি চাই। কিন্তু সে সিঙ্গেল, পিওর সিঙ্গেল। দরজাটা খুলে শুধু মাথাটুকু বের করে তাকালো মৌমিতা। শুনছেন? হয়েছে তোমার? একটু নীরাকে ডেকে দিবেন। কল করো ওকে। আমার মোবাইলটা ওর কাছে। কি কাজে লাগবে নেরাকে? মৌমিতা আমতা আমতা করে বলল, না মানে শাড়ির কুচিটা একটু ধরতে হতো। দরজা ঠেলে ভেতরে ঢুকলো তাজ। বসে পড়ল মৌমিতার পায়ের কাছে। হাত দুটো উঁচু করে মৌমিতার শাড়ির কুচিটা ধরতেই সরে গেল মৌমিতা। কি করছেনটা কি? তাজ ভাবলেশীনভাবে জবাব দিল, শাড়ির কুচি ঠিক করছি। তাজ শুধু সাবধানে শাড়ির কুচিটা ঠিক করে দিয়ে বেরিয়ে গেল। মৌমিতা সেখানেই দাঁড়িয়ে আছে। ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয়। ছেলেটার প্রতি দিন দিন যেন তার কৌতূহল বেড়েই যাচ্ছে। লাইব্রেরিতে বসে বই পড়ছে তাজ, আর তার পাশে ঘুরে ঘুরে তাকে দেখছে মৌমিতা। এভাবে কেউ কাউকে দেখলে পড়া যায়? এই মেয়ের জ্বালায় কৃষ্ণচূড়া গাছের নিচ থেকে লাইব্রেরিতে এসেছে। এই মেয়ে এখানে এসেও হাজির। শান্তি নেই কোথাও। ধাপ করে হাতের খোলা বইটা বন্ধ করে অগ্নিদৃষ্টিতে মৌমিতার দিকে তাকালো তাজ। মৌমিতা ভরকে গেল। তাজ দাঁতে দাঁত চেপে বলল, কি চাই? তখন আমার চুলদারি টেনেও শান্তি হয়নি, এখন আরো টানাটানির বাকি আছে। মৌমিতা আমতা আমতা করে বলল, আসলে
আমি আপনাকে ধন্যবাদ দিতে এসেছিলাম, তখন হেল্প করার জন্য। তাজ তাচ্ছিল্য করে বলল। যাক, তাহলে তোমার কৃতজ্ঞতা বোধ আছে। কি বলতে চাইছেন আপনি? তাজ মৌমিতার চোখে চোখ রেখে বলল। অকৃতজ্ঞ বজ্জাত মেয়ে। মৌমিতা কটমট করে বলল। আগুন চোখার রাত বুড়ো আদু ভাই কোথাকার। দেখো, তোমার সাথে এই মুহূর্তে আমার ঝগড়া করা মোটেই ইচ্ছা নাই। আপনি কি বলতে চাইছেন, আমি ঝগড়া করি? দীর্ঘশ্বাস ফেল তাজ। এই মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই, যাই বলুক ঝগড়া লাগবেই। এতক্ষণে চুল টানাটানিতে মাথাটা বেশ ধরেছে তাজের। তাজ আর কথা না বাড়িয়ে লাইব্রেরি থেকে চলে গেল। সন্তানের জন্য বাবা মায়ের ভালোবাসা যেন অপরিমেয়। সন্তানকে একটু চোখের আড়াল করলে যেন পাগল হয়ে যায় তারা। এই তো কদিন হলো মৌমিতা সিলেট থেকে ঢাকায় এসেছে, 1 মাসও বোধহয় হয়নি। এর মধ্যে রোজ সকাল বিকেল দুবেলা কথা হয়। এর মধ্যেই মৌমিতার বাবা মা এসে হাজির ঢাকায়। তার মা মেয়ের জন্য কেঁদে কুটে ভাসিয়ে দিচ্ছে, তাই আতিকুর রহমান মৌমিতার বাবা আর উপায় না পেয়ে বাধ্য হয়ে ঢাকায় নিয়ে এসেছে। কলেজে যায়নি আজ মৌমিতা, বাবা মায়ের সাথে সময় কাটাচ্ছে। এদিকে তাজের আজ আর কলেজে মন টিকছে না, কোথাও মৌমিতার দেখা পাওয়া যাচ্ছে না। তাহলে কি সে আজ কলেজে আসেনি? এই কদিন মেয়েটার সাথে ঝগড়া করতে করতেও যেন মেয়েটা তার অভ্যাসে পরিণত হয়েছে। দু চোখ শুধু মৌমিতাকেই খুঁজছে। রাদীপ এসে তাজের পাশে দাঁড়ালো, শান্ত কণ্ঠেই বলল। সে আজ আসেনি, তুই হক চুকিয়ে গেল তাজ, আমতা আমতা করে বলল। কি বলছো? কে আসেনি? যার জন্য অস্থির হচ্ছিস। আমি কারোর জন্য অস্থির হচ্ছি না। সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। আমি তোকে ভালোভাবেই চিনি। ভুল চেনো তুমি। সময় বলে দিবে কে ভুল কে সঠিক। চলে যাচ্ছিল রাদীপ, হঠাৎ তাজের প্রশ্নে থমকে দাঁড়ালো। সে আজ আসেনি কেন? মুস্কি হাসল রাদীপ, তার বাবা মা এসেছে। তার সাথে কলেজে না আসার সম্পর্ক কি? বাবা মা এসেছে বলে কি কলেজ ফাঁকি দিতে হবে? বলল। শেষের কথাটা একটু জোরেই বলল তাজ। শরীর দুলিয়ে হাসল রাদীপ, কৌতূহলের সুরে বলল। কেমন রহস্যজনক একটা গন্ধ পাচ্ছি। তাজ আমতা আমতা করে বলল। এভাবে কলেজ ফাঁকি দিলে রেজাল্ট খারাপ হবে, তাই বলছিলাম, আর কিছু না। হ্যাঁ, তাই তো রেজাল্ট খারাপ হবে। তোর তো দেখছি মমিতাকে নিয়ে অনেক চিন্তা। এই বাজে কথা বন্ধ করো তো। বলে গটগট করে চলে গেল তাজ। রাদীপ আবার শরীর দুলিয়ে হেসে ফেলল। বসন্ত প্রায় শেষের দিকে, ব্যবসা গরমে তেজি হয়ে উঠেছে চারিপাশ। গ্রীষ্মের আগমনী বার্তা দিচ্ছে, মাঠঘাট ফেটে চৌচির হয়ে গেছে। রাস্তার পাশের ডোবাগুলো চৌত্রে শুকিয়ে গেছে। অবলা প্রাণীদের যেন পানির হাহাকায় লেগেছে। মমিতা আজ কলেজে এসেছে। এই কদিন বাবা মা আশায় কলেজে আসেনি। কয়েকটা দিন পর কলেজে এসে বেশ ভালো লাগছে তার। চারিদিকে ছাত্রছাত্রীদের সমাগম, চার দেয়াল থেকে যেন মুক্তি মেরে এই কলেজে এসেই। ঢাকার রাস্তাঘাট তেমন একটা চিনি না মৌমিতা, তাই তেমন বাসার বাইরে বের হওয়া হয় না তার। এই কলেজ বাসা করেই কেটে যায় তার দিন। এই কদিন বাবা মা আশায় একটু ভালোই সময় কেটেছে তার। আনমনে কথাগুলো ভাবতে ভাবতে হাঁটছিল মৌমিতা। হঠাৎ হাতে টান পড়ল তার, হক চকিয়ে উঠল মৌমিতা। চকিত হয়ে তাকাতে নজরে এলো তাজ তার হাত টেনে ধরে দাঁড়িয়ে আছে। ভ্রু কুঁচকে এলো মৌমিতার, হাত ছাড়া মেরে ছাড়িয়ে নিল তাজের কাছ থেকে। এক ভ্রু উঠিয়ে জিজ্ঞেস করলো। কি সমস্যা, এভাবে হাত ধরেছিলেন কেন? এখন কি বলবে তাজ? সে তো দূর থেকে মৌমিতাকে দেখে ছুটে এসেছে। এই কদিন ওকে না দেখতে পেয়ে বড্ড অস্থির হয়েছিল সে। হঠাৎ মৌমিতাকে আজ দেখতে পেয়ে যেন ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তাজের। কোনো কিছু বিবেচনা না করেই সামনে এসে দাঁড়িয়েছিল মৌমিতার, কিন্তু তার ভাবনায় এতটাই বিভোর ছিল যে সে তাজকে না দেখে চলে যাচ্ছিল। তখনই তাজ মৌমিতার হাতটা টেনে ধরেছিল। তাজ আমতা আমতা করে বলল। আমার শার্টটা দাও আমার। মেজাজ বিগড়ে গেল মৌমিতার। শার্ট নেবে না করে সেদিন কত ভাব দেখালো, আর আজ শার্ট করছে। বিরক্তি নিয়ে বলল। আপনার শার্ট নেই আমার কাছে। নেই মানে কি? এতটা দায়িত্বহীন কিভাবে হলে তুমি? একজন তোমাকে তোমার বিপদের সময় শার্টটা দিয়ে সাহায্য করলো, আর তুমি তার শার্টটা ফেরত দিলে না? পাগল আপনি! সেদিন এই শার্ট করে এত কিছু হয়ে গেল, আমাকে হসপিটাল পর্যন্ত যেতে হলো, আর আজ এসে বলছেন আপনার শার্ট চাই। বাহ, কি সিন হ্যায়! এত কথা না বললেই হয়, আমার শার্টটা তুমি ফেরত দিতে চাও না? বলে মৌমিতাকে আর কিছু না বলতে না দিয়ে কেটে পড়ল। মৌমিতা ভ্যাবলার মতো সেখানেই দাঁড়িয়ে আছে। এখন ওই শার্ট মৌমিতা কোথা থেকে আনবে? কি একটা ঝামেলা।
ওই লোকটাই একটা ঝামেলার কারখানা। যখনই দেখা হয় তখনই একটা না একটা ঝামেলায় পড়তেই হয়। পুরো কলেজ, লাইব্রেরি সব জায়গায় তাজের শার্ট খুঁজেছে মৌমিতা, কিন্তু কোথাও পায়নি। পাবে কিভাবে? শার্ট তো তাজের কাছে। সেদিন হাসপাতাল থেকে ফিরে লাইব্রেরি থেকে শার্টটা বাসায় নিয়ে গিয়েছিল সে। কেন যেন শার্টটা ফেলে দিতে ইচ্ছে হয়নি ওর। শার্ট খুঁজতে খুঁজতে মৌমিতার অবস্থা নাজেহাল। শেষে আর উপায় না পেয়ে বুদ্ধি করে মার্কেটে গিয়ে অবিকল তাজের শার্টের মতো একটা শার্ট কিনে নিয়ে এলো। নতুন কেনা, সেটা যেন ধরা না পড়ে তাই আগে খুচিমুচি করে কতক্ষণ বালিশের নিচে রাখলো। তারপর শার্টের উপর উঠে কতক্ষণ লাফালো। শার্টে ইচ্ছে করে কাদা লাগিয়ে সাবান দিয়ে ঘষে মেজে ধুয়ে বিশ্বজয়ের একটা হাসি দিল মৌমিতা। পরের দিন সকাল সকাল উঠে গতকালকে কেনা শার্টটা একটা শপিং ব্যাগে ঢুকিয়ে কলেজে চলে এলো মৌমিতা। এসে কৃষ্ণচূড়া গাছের নিচে চলে গেল, কারণ তার কাঙ্ক্ষিত ব্যক্তি যে সব সময় বইয়ে মুখ গুজে ওই কৃষ্ণচূড়া গাছের নিচে বসে থাকে। মৌমিতা হাতের ব্যাগটা তাজের সামনে ধরল। ভ্রু কুঁচকে তাকালো তাজ। মুখে হাসির রেখা টেনে মৌমিতা বলল, এই নিন আপনার শার্ট। কুচকানো ভ্রুচোরা আরো কুচকে এলো তাজের। শার্ট তো ওর নিজের কাছে, সেই শার্ট আবার মৌমিতা কোথায় পেল? ব্যাগটা হাতে নিল তাজ। খুলে দেখলো না, এক শার্টই তো। দেখে তো নতুন কেনাও মনে হচ্ছে না। হাতে শার্টটা নিয়ে আনমনেই তাজ বলল, আমার শার্ট তো আমার কাছে, তাহলে এই শার্ট তুমি পেলে কোথায়? কথাটা বলেই থতমত খেয়ে গেল তাজ। মৌমিতার কানে যেন কথাটা বজ্রপাতের ন্যায় আঘাত করল। এই মুহূর্তে কানে শুধু একটা কথাই বাজছে। রাগে কটমটিয়ে তাজের দিকে তাকালো মৌমিতা। ঢোক গেল তাজ। সে যে মস্ত বড় একটা ভুল করে ফেলেছে, বুঝতে আর বাকি নেই। একটা মেকি হাসি দিয়ে বলল, আমার শার্ট তো আমার কাছে, এটাই আমার শার্ট, আমার পছন্দের শার্ট। আমি যাচ্ছি তাহলে। বলেই পা বাড়ালো। পেছন থেকে তাজের শার্টের কলার টেনে ধরল মৌমিতা। দাঁতে দাঁত চেপে বলল, শার্ট যদি আপনার কাছেই থাকে তাহলে আমাকে এত দৌড় কেন করালেন আপনি? তাজ আমতা আমতা করে বলল, আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমি যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন আগে। আমাকে কেন এত দূর করালেন আপনি? হ্যাঁ, দৌড় কোথায় করলাম? তুমি তো হেঁটে হেঁটে আমার শার্ট খুঁজছিলে। আমি তো একবারও তোমাকে দৌড়াতে দেখিনি। রাগে শরীর রিরি করে উঠল মৌমিতার। নিজের রাগ কমাতে সজোরে কামড়ে ধরল তাজের হাত। চিৎকার করে উঠল তাজ। মৌমিতার মুখ থেকে হাত ছড়ানোর জন্য রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে। মিনিট খানিক পর মৌমিতা নিজেই তাজের হাতটা ছেড়ে দিল। তেড়ে গেল তাজ। রাগী কণ্ঠে বলল, সমস্যা কি? এভাবে কামড়ালে কেন? কামড়েছি, বেশ করেছি, আরো কামড়াবো। ইচ্ছে করছে এক থাপ্পড়ে উড়িয়ে দিতে। মৌমিতা গলাটা এগিয়ে দিল, গালে ইশারা করে বলল, মারুন থাপ্পড়। যদি না উড়ি তাহলে আপনি আজকের খবর আছে আজকে। কয়টার খবর? মারুন থাপ্পড়। যদি না উড়ি তাহলে আজকে খবর আছে আপনার। রাগ উঠে গেল তাজের। ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল মৌমিতার গালে। ছলো ছলো করে উঠল মৌমিতার চোখ জোড়া। মাথাটা ভনভন করে ঘুরছে। এত জোরে কেউ থাপ্পড় মারে নাকি? ওটা হাত নাকি লোহা? ভ্যা ভ্যা করে কেঁদে দিল মৌমিতা। ভরকে গেল তাজ। একবার নিজের হাতের দিকে তাকাচ্ছে তো একবার মৌমিতার গালের দিকে। ও এভাবে মারতে চায়নি, কিভাবে যেন হয়ে গেছে। মেয়েটার গালটা লাল হয়ে গেছে। মায়া লাগছে তাজের। অপরাধীর মতো বলল, সরি, আমি বুঝতে পারিনি। মৌমিতা কেঁদেই যাচ্ছে। থামার কোনো নামগন্ধ নেই। তাজ আবার বলল, সরি, আর কেঁদো না, ভুলবশত হয়ে গেছে। আমি তোমাকে মেরেছি তো, দরকার হয় তুমি আমাকে মারো, তবু আর কেঁদো না। মৌমিতার কান্না থেমে গেছে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। সে তো এতক্ষণ মনে মনে এটাই চাইছিল। এই নিয়ে দুটো থাপ্পড় মেরেছে এই বেটা। এর শাস্তি তো পেতেই হবে। এক হাতে থুথু দিল মৌমিতা। দু হাতে ভালোভাবে ঘষে গায়ের সর্বশক্তি দিয়ে তাজের গালে এক থাপ্পড় লাগিয়ে দিল। কিন্তু এ কি? মৌমিতার হাতের থাপ্পড় যেন তাজের গালে লাগেইনি। সে যেমন ছিল তেমনই আছে। এত জোরে থাপ্পড় মারার পরেও এ লোকের কিচ্ছু হলো না। হতভম্ব হয়ে মৌমিতা একবার নিজের হাতের দিকে তাকাচ্ছে তো আরেকবার তাজের গালের দিকে। থাপ্পড়টা পড়ে হয়ে আসতে লেগেছে, তাই তাজের কিছুই হয়নি। নিজের হাতে নিজের গালে একটা কষিয়ে চড় মারল মৌমিতা। ঠিক যতটা জোরে তাজের গালে মেরেছিল, নিজের জোরে নিজেই ছিটকে গেল। আরেক দফায় হতভম্ব মৌমিতা। না, চড়টা তো বেশি জোরেই ছিল, কিন্তু তাজের কিছু হলো না কেন? এদিকে প্যাট ফেটে হাসি আসছে তাজের।
অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছে বেচারা, কিন্তু শেষ রক্ষা আর হলো না। এবার হো হো করে হেসে ফেল। হাসতে হাসতে যেন মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। তাজ হাসছে। এই প্রথম তাজের মুখে হাসি দেখল মৌমিতা। কি সুন্দর সেই হাসি! নিঃসন্দেহে এই হাসিতে তার দেখা শ্রেষ্ঠ হাসির কাতারে ফেলতে পারবে মৌমিতা। মুগ্ধ হলো সে। আজকালকার ছেলে মেয়েদের ভাষায় যেটাকে বলে ক্রাশ। হ্যাঁ, এই আগুন চোখা শয়তানের হাসির ওপরই যেন ক্রাশ গেল মৌমিতা। তাজের হাসির ঝঙ্কার যেন মৌমিতার হৃদয়ে ঘণ্টি বাজিয়ে দিচ্ছে। নিজের ভাবনায় নিজে চকিত হলো সে। নিজেকে ধাতস্থ করে সামনের হাস্যোজ্জ্বল যুবককে জিজ্ঞেস করল, 13টার খবর, হাসছেন কেন? হাসি থামালো তাজ। আজ যেন কত বর্ষ পর এভাবে হাসছে সে। শেষ কবে প্রাণ খুলে হেসেছিল মনে নেই তার। মনে থাকবে কি করে? তার জীবনে সে কখনো হেসেছে কিনা সেটাই তো জানে না সে। বুঝ ক্ষমতা হওয়ার পর প্রাণ খুলে হাসা হয়নি তাজের। নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলল, তোমার ওই কোমল হাতের চর আমার কিছুই করতে পারবে না আমি, তবে নিজের গালে নিজে চর মারাটা বেশ ছিল। বলে আবার ফিক করে হেসে দিল। লজ্জা পেল মমিতা। মা ঠিকই বলে, বয়সে বড় হলেও ভেতর থেকে এখনো বাচ্চামো স্বভাবগুলো যায়নি তার। লজ্জায় এলোমেলো দৃষ্টি ফেলছে মৌমিতা। তাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মৌমিতার দিকে। মেয়েটা লজ্জাও পেতে জানে। মৌমিতার এই লজ্জা মাখা মুখটা মুগ্ধ করছে তাজকে। এই মুহূর্তে মৌমিতাকে তাদের কাছে সর্বরে সদ্য ফোটা কোনো পদ্ম ফুলের ন্যায় মনে হচ্ছে, যার স্নিগ্ধতার পরশে ভরিয়ে দিচ্ছে তাজের হৃদয়। মৌমিতা আর দাঁড়ালো না। লোকটা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নিশ্চয় মনে মনে ভীষণ তিরস্কার করছে তাকে। লম্বা লম্বা পা ফেলে স্থান ত্যাগ করল সে। রাতের নিকষ কালো অন্ধকার কেটে সূচনা হলো নতুন এক ভোরের। নতুন এক ভোর, নতুন এক সূর্য, নতুন এক বছর। বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। আজ বৈশাখের প্রথম দিনে পুরো বাংলা মেতে উঠেছে নতুন বছরের বরণ করে নেওয়ার জন্য। কলেজে আজ পয়লা বৈশাখ উপলক্ষে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হলেও সেখানে যাবে না মৌমিতা। ছোটবেলা থেকেই টিভিতে দেখেছে ঢাকার বিভিন্ন স্থানে নববর্ষের আনুষ্ঠানিকতা মেলা, কখনো বাস্তবে দেখার সুযোগ মেলেনি। আজ সারাদিন ঘুরে ঘুরে সেই অনুষ্ঠানগুলো দেখারই প্ল্যানিং করেছে মৌমিতা। সকাল সকাল নীরাকে নিয়ে বেরিয়ে পড়েছে সে। প্রথমেই রমনায় যাবে। রিক্সা থেকে দু বান্ধবী নেমে দাঁড়াতেই সামনে এসে দাঁড়ালো লম্বা চওড়া এক যুবক। ভ্রু কুঁচকে তাকালো মৌমিতা। সেই চেনা মুখগুলো ভেসে উঠল তার চোখের সামনে। তাজ আর রাদীপ, এই দুই বান্ধা এখানে কি করছে? পাশে তাকিয়ে দেখে নীরা উসখুস করছে। ফিসফিস করে নীরাকে বলল, এরা এখানে কেন? স্যার জানতে চেয়েছিল পয়লা বৈশাখে আমাদের কোনো প্ল্যানিং আছে কি না। আমি বলে দিয়েছিলাম, বুঝতে পারিনি এখানে চলে আসবে। তা বুঝবি কেন, এখন দেখ কি কি হয়। এগিয়ে গেল রাদীপ। মুস্কি হেসে বলল, আমরা এসেছি বলে তোমাদের কোনো সমস্যা হয়নি তো? মেয়েকে একটা হাসি দিয়ে মৌমিতা জবাব দিল, না না স্যার, কি যে বলেন, আপনারা এসেছেন আমাদের আরো ভালো লাগছে। বাই দ্য ওয়ে, তোমাদের সুন্দর লাগছে, বিশেষ করে এই লাল পাড়ের সাদা শাড়ির সাথে আবার ঝুমকা। আমি বিমোহিত। মৌমিতা হেসে বলল, কি যে বলেন না স্যার, আপনি একটু বেশি বেশিই বলেন। আরে না, আমি একদম সত্যি বলছি। আজ তাজকে জিজ্ঞেস করে দেখো না। কিরে তাজ, বল। বলে তাজের দিকে তাকাতেই আটকে উঠল রাদীপ। তাজ হিংস্র বাঘের মতো ওর দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে। মৃদু চিৎকার করে উঠল রাদীপ। আতঙ্কগ্রস্ত হয়ে বলল, একদম বাজে লাগছে তোমাকে। কি একটা শাড়ি, লাল পাড়ের সাদা শাড়ি, আজকাল এসব কেউ পরে নাকি? এত সুন্দর সুন্দর কানের দৌ থাকতে ঝুমকা দিয়েছো কেন? হতবম্ব মৌমিতা, নীরা দুজনেই। স্যারের হঠাৎ কি হলো? পাগল টাগল হয়ে গেলটা কি? নিজের দিকে একবার তাকিয়ে দেখল মৌমিতা। না, সব ঠিকই তো আছে। আশেপাশেও তাকিয়ে দেখল ওর মতো অনেক মেয়ের লাল পাড়ের সাদা শাড়ি পরেছে, সাথে ঝুমকা। মেকি হাসল রাদীপ। মাথা চুলকে বলল, আমরা ওদিকটায় যাই। স্টেজে রবীন্দ্রসঙ্গীত গাইছে শিল্পীরা। বাহ, কি মধুর কণ্ঠ! খানিক দাঁড়িয়ে নীরব শ্রোতা হয়ে শ্রবণ করল মৌমিতা। অতঃপর এগিয়ে চলল সামনের দিকে। মৌমিতা আর নীরা সামনে হাঁটছে, আর তাদের পিছু পিছু তাজ আর রাদীপ হাঁটছে। কিছুটা হেঁটেই দেখা মিলল একটা ছোট্ট পিচ্ছি ছেলে ফুল বিক্রি করছে। পিচ্ছি হয়তো জানেও না সে নিজেও একটা ফুল। ব্যাগ থেকে একটা চকলেট বের করে পিচ্ছিটার হাতে ধরিয়ে দিয়ে বলল। পিচ্ছিটা একগাল হেসে বলল,
পিছিটা একটা বেলির মালা বের করে মৌমিতার হাতে দিল আর বলল, শুভ নববর্ষ। শুভ নববর্ষ আফা, ফুল নিবেন? দাও তো দেখি। পিছিটা বেলির মালাটা ধরতেই ছো মেরে নিয়ে গেল তাজ। পিছিটাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, এইটা নেন আফা, আপনারে ভালো মানাইব। কিন্তু আমি তো একা পড়তে পারবো না, তুমিই পড়িয়ে দাও। আইসা, এটার দাম কত? 50 টাকা। পকেট থেকে কচকচে 500 টাকার নোট বের করে দিল তাজ। ভান্তি নাই আফা। ভাঙতে লাগবে না, পুরোটাই তুমি রাখো। পিছিটা বোধহয় ভীষণ খুশি হলো, হাসি মুখে বলল, আল্লাহ আপনাকে ভালো করুক, দোয়া করি যেন সারা জীবন একসাথে থাকবার পারেন। মৌমিতা কিছু বলতে যাবে এর মধ্যেই ওর হাত টেনে নিল তাজ। হাঁক চুকিয়ে উঠল মৌমিতা। পরম যত্নে বেলের মালাটা হাতে পরিয়ে দিল মৌমিতা। মৌমিতা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মেলায় এসেছে মৌমিতা আর নীরা, ওদের সাথে তাজ আর রাদীপও এসেছে। এমন ভিড়যুক্ত স্থানে এসেছি, বিরক্তির চরম পর্যায়ে চলে গেল তাজ। এই ভিড়ের মধ্যে আবার বেশিরভাগই ছেলে। এই ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করে মেলায় ঢুকবে মৌমিতা। ভাবতে জল শক্ত হয়ে এলো তাজের। গম্ভীর কণ্ঠে বলল, অন্য কোথাও চলো, এখানে ঢোকার কোনো প্রয়োজন নেই। মেলায় প্যাপুর শব্দে তাজের কথা বোধহয় শুনতে পায়নি কেউ। তারা ইতিমধ্যে ভিড় ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তাজ গিয়ে দাঁড়ালো মৌমিতার কাছে, আঁকলে নিল নিজের সাথে যাতে অন্য কোনো পুরুষের স্পর্শ তার শরীরে না লাগে। সে জানে না এই মেয়ের প্রতি তার কিসের এত টান, এই মেয়ের জন্য তার ভেতরটা এত পড়ে গেল, এই মেয়েকে এক পলক দেখার জন্য কেন মনটা এত ছটফট করে। কোনো প্রশ্নের উত্তরই জানে না। সে শুধু জানে এই মেয়ের মধ্যেই তার প্রশান্তি খুঁজে পায়। এই মেয়েটার পাশে সহ্য করতে পারে না অন্য কাউকে। এই অনুভূতির নাম কি? এই কেমন অনুভূতি তাও জানা নেই তাজের। মাঝে মাঝে মনে হয় এই মেয়ে কি জাদু জানে, কোনোভাবে তাকে জাদুটোনা করে বশ করেছে। তাজের ভাবনার মধ্যেই খেয়াল করলো ভিড়ের মধ্যে একটা ছেলে বারবার মৌমিতার কোমরে হাত দেওয়ার চেষ্টা করছে। রেগে গেল তাজ, মাথায় যেন রক্ত উঠে গেছে, চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। নিজের হাত দিয়ে চেপে ধরল ওই ছেলেটার হাত। চিৎকার করে উঠল ছেলেটা, সাথে সাথে মুখটা চেপে ধরল তাজ। মুখ চেপে ছেলেটাকে নিয়ে গেল শান্ত জায়গায়। ছেলেটার হাতটা ছেড়ে দিল। ছাড়া পেয়ে ছেলেটা যেন স্বস্তি পেল। বারবার হাতটা ঝাঁকিয়ে দেখছিল। হাতটা কেমন লাল হয়ে গেছে, কিন্তু তার জন্য যে এর থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে সে বুঝতে পারেনি। হঠাৎই ছেলেটার বুক বরাবর লাথি মারল তাজ। ছিটকে মাটিতে পড়ল ছেলেটা। হুঙ্কার দিয়ে উঠল তাজ, চিল্লিয়ে বলল, হাউ ডেয়ার ইউ! তোর সাহস কি করে হয় ওকে ছোঁয়ার চেষ্টা করার? ছেলেটার কলার ধরে মাটি থেকে টেনে তুলল তাজ। সোজা নাক বরাবর একটা ঘুষি মারল। নাক ফেটে রক্ত পড়ছে, সেদিকে খেয়াল নেই তাজের। সে ইচ্ছে মতো মেরে যাচ্ছে ছেলেটাকে, তবুও যেন তার মেজাজ ঠান্ডা হচ্ছে না। মার খেতে খেতে ছেলেটা কেমন নেতিয়ে পড়ছে। অনেকক্ষণ তাজকে খুঁজে পাচ্ছিল না রাদীপ, তাই ওকে খুঁজতে খুঁজতে এদিকটায় চলে এসেছিল সে। এসে পরিস্থিতি দেখে আটকে উঠল রাদীপ। সেই হিংস্রতা যা আজ থেকে বহু বছর আগে দেখেছিল। তবে কি তাজ আবার না হতে পারে না। দৌড়ে গেল তাজের কাছে, পেছন থেকে জাপটে ধরল, অস্থির কণ্ঠে বলল, কি করছিস তাজ? ছেলেটা যে মরে যাবে। শান্ত হলো না তাজ, হুঙ্কার দিয়ে বলে উঠল, মেরে ফেলবো ওকে আমি, কেটে ফেলবো ওর হাত। ও ওই হাত দিয়ে আমার মুখে ছোঁয়ার চেষ্টা করেছে। চমকে গেল রাদীপ, অবাক হয়ে বলল, তোর মৌ? থেমে গেল তাজ। নিজের বলা কথায় নিজেই অবাক। অস্পষ্ট স্বরে শুধু আওড়ালো, আমার মুখ? মিনিট খানেক পরে ভ্রু কুঁচকে রাদীপের দিকে তাকালো তাজ। জিজ্ঞাসা করল, ওরা কোথায়? মেলার মধ্যে। ওখানে অতগুলো ছেলের মধ্যে ওদের একা ফেলে চলে এসেছো। বয়স হয়েছে, বুড়ো হয়েছো, এখনো দায়িত্বজ্ঞানহীনই রয়ে গেলে। একদম বাজে কথা বলবি না, আমি যথেষ্ট ইয়ং। এইসব কথা আমাকে না বলে কিছু মেয়েদের গিয়ে বলো কাকাই। দেখো কোনো মেয়ে পটাতে পারো কিনা। লজ্জা হওয়া উচিত তোমার। বুড়ো হয়ে চুল পাকে ধরতে শুরু করেছে, আর তুমি এখনো সিঙ্গেল। ছি ছি ছি। তুই কিন্তু আমাকে অপমান করছিস। তোমার মান আছে নাকি যে আমি অপমান করব? তোমার যদি মান বলতে কিছু থাকতোই তাহলে এতদিনে মেয়েটে পটিয়ে বিয়ে করে বছর বছর বাচ্চা পয়দা করতা। মুখ সামলে কথা বল, আমি তোর কাকা হই, তোর বাপের মতো। বাপের মতো বাপ তো আর না। যাই হোক, আমি ওদের কাছে যাচ্ছি, তুমি এটাকে হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করো। দীর্ঘশ্বাস ফেল রাদীপ। ছেলেটা বদলে যাচ্ছে, কিন্তু বদলানোর সাথে সাথে বহু বছরের পুরনো সেই হিংস্রতাও যে ফিরে আসছে।
মেলা মানেই হাজার মানুষের জনসমাগম, ভিড়। আর তা যদি হয় পহেলা বৈশাখের, তাহলে তো কথাই নেই। এত বড় মেলা মৌমিতা এই প্রথম দেখছে। ভিড় ঠেলে মেলার এই দোকানে ওই দোকানে ঘুরঘুর করছে। মেলায় ঘুরতে ঘুরতে ছেলেদের একটা মানিব্যাগ কিনল মৌমিতা।